আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, যারা জয়েন করছেন একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যে আপনারা আমার কথা শুনতেছেন কি না, সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, উপস্থিতি এত কম কেন? এখন যদি উপস্থিত না থাকেন তাইলে হচ্ছে আপনার নিজের পায়ে আপনি নিজে কুড়াল মারবেন, আমার কিছু যাবে আসবে না। কারণ আমাদের কিন্তু ক্লাস এখন টানা ক্লাস চলবে, আমি বলে দিছি আপনাদেরকে। হ্যাঁ, যদি কেউ ক্লাস না করে থাকেন তাইলে এটা আপনার বিষয় আর কি। হ্যাঁ, এবং আমি তো সবাইকে জানাইও দিছি বিভিন্ন পোস্ট করে যে হচ্ছে আমাদের ক্লাস এখন থেকে টানা ক্লাস হবে। হ্যাঁ, এখন যদি আপনি ক্লাস না করেন
তো এটা আপনার বিষয়। এবং অন্যান্য স্যারদের সাথে ক্লাসের শিডিউল মেনটেন হয় না, হয় না, এই কারণে আমি নিজে কষ্ট করে হলো সবগুলো ক্লাস নেওয়ার ডিসিশন নিয়েছি আপনাদের মঙ্গলের জন্য। হ্যাঁ, একদম ধরে ধরে দিব যে আপনি এটা পড়েন। এখন এই সুযোগ যদি আপনি হেলায় মিস করেন, মানে ক্লাসে যদি ইরেগুলার থাকেন, তাহলে হচ্ছে আপনার মানে কি বলবো, এটা আসলে ব্যাড লাক। ঠিক আছে, আচ্ছা যাই হোক, হচ্ছে আজকে আমি লাস্ট হচ্ছে 2 দিন আমরা করছিলাম, কি বলে, ইংরেজি ট্রান্সলেশন করছিলাম। তো আজকে হচ্ছে আমরা একটু হেডলাইন দেখবেন যে আমি কি লিখছি। আপনাদের মানে কিছু টপিক আছে যেটা হচ্ছে আপনারা নিজেরা অলরেডি মানে আপনি নিজে নিজে পড়া শুরু করে দিবেন। এটা হচ্ছে টিচারের আশায় থাকা যাবে না। হ্যাঁ, আমার যতটুকু গাইডলাইন আছে আজ সেটা হচ্ছে আমি আপনাদেরকে দেখাই দেব আর কি। হ্যাঁ, যে এভাবে আপনি পড়বেন। হ্যাঁ, তো ওই বিষয়গুলো হচ্ছে আপনাদেরকে আমি ধরাই দিচ্ছি আর কি, যে কোনটা কোনটা আপনারা পড়বেন। যেমন ট্রান্সলেশনের ক্লাস আমি 2টা হচ্ছে বাংলা টু ইংরেজি ট্রান্সলেশন করে দিছি, আরো ট্রান্সলেশনের ক্লাস হবে। ইংরেজি থেকে কিভাবে বাংলা করব সেই ট্রান্সলেশনের ক্লাস আবার আমরা পরবর্তী ক্লাসগুলো হবে। সো বাট আরো কিছু জিনিস আছে যেটা হচ্ছে আপনি এখন থেকে পড়া শুরু করে দেবেন নিজে নিজে। হ্যাঁ, তো সেটা হচ্ছে আপনি দেখবেন যে মুখস্থ পার্ট, ব্যাংকের কিছু মুখস্থ পার্ট আছে যেটা হচ্ছে মানে মুখস্থ মানে মুখস্থ। হ্যাঁ, মুখস্থ মানে মুখস্থ, এগুলো আপনার বাট আপনাকে পড়তে হবে যে কি কি জিনিসগুলো পড়তে হবে। সেই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে আমি লিখে দিব, প্লাস হচ্ছে আপনাদেরকে ধরাই দিব যে এগুলো পড়েন। হ্যাঁ, তাহলে আমি কি শুরু করতে পারি? একটু কমেন্ট করেন তো সব ঠিকঠাক আছে কিনা, একটু কমেন্ট করবেন। ক্লাসগুলো হবে, সো বাট আরো কিছু জিনিস আছে যে একটু কমেন্টে জানান যে সব ঠিক আছে কিনা, তাহলে আমি শুরু করে দেই। তো সেটা হচ্ছে আপনি দেখবেন যে মুখস্থ পার্ট, ব্যাংকের কিছু মুখস্থ পার্ট আছে, ক্লিয়ার কিনা, তাহলে আমি শুরু করে দিব ক্লাস। একটু কমেন্ট করবেন। মানে মুখস্থ। সামিয়া আতিফ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমি শুরু করে দিই। আচ্ছা তাহলে আমরা হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, আর হচ্ছে ব্যাংকের যে ভোকাবুলারি, হ্যাঁ ভোকাবুলারি, এটা হচ্ছে কি, কোন অংশটা মুখস্থ করবেন, যে এটা মুখস্থ পার্ট। আচ্ছা, মুখস্থ পার্ট কিছু অধ্যায় আছে, কিছু জিনিস আছে আপনাদের আমি আমার যে গাইডলাইন ক্লাস আছে সেখানে আমি বলছি যে ব্যাংক মানে হচ্ছে ওয়ার্ড, ব্যাংক ইংলিশ মানে হচ্ছে ওয়ার্ড। আপনি যত ওয়ার্ড রিলেটেড, হ্যাঁ ওয়ার্ডকে আন্দাজে কি ওয়ার্ড পড়বেন আপনার জানা দরকার না যে ওয়ার্ডের মধ্যে আবার কি আসে। সো সেই অধ্যায়গুলো হচ্ছে আমি আপনাদেরকে আইডেন্টিফাই করে দিব এবং আজকে এক একদিন এক একটা অধ্যায় ধরে ধরে আমি আপনাদের ট্রেনিং দিয়ে দিব যে এইভাবে পড়তে হবে আর কি। তো আমি একটু হচ্ছে আপনাদের আমি সেই ইয়েগুলো লিখে দিচ্ছি, যাদের বই নাই সমস্যা নাই। আচ্ছা, আপনাদের যেগুলো পড়া লাগবে দেখেন, যে ভোকাবুলারি রিলেটেড যে বিষয়গুলো পড়া লাগবে দেখেন। 1 নম্বর হচ্ছে, হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে যদিও গ্রামাটিক্যাল পার্ট, এটা আবার বলে নি, যদিও গ্রামাটিক্যাল পার্ট বাট হচ্ছে অনেকটা ভোকাবুলারি রিলেটেড। হ্যাঁ, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এটা যদিও গ্রামার, বাট এখানে বললে যে নাউন কোনটা, অ্যাডজেক্টিভ কোনটা, ভার্ব কোনটা। হ্যাঁ, সো বা এটাকে চাইলে আমরা একটু আলাদা ভাবে পড়তে পারি, বাট এটা যেহেতু মানে রিটেন টাইপের না, সো আমি এটাকে ভোকাবুলারির মধ্যে আপনাদেরকে মধ্যে হচ্ছে আমি দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এটা যদিও গ্রামাটিক্যাল আইটেম, তারপর আমি এটার মধ্যে দিলাম, এটা আপনারা বলে দিলাম আর বললাম যে স্যার বলছে এটা ভোকাবুলারি। হ্যাঁ, এটা গ্রামাটিক্যাল হলো, এটা ভোকাবুলারির মধ্যে আমি দিয়ে দিলাম। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, অ্যাপ্রোপ্রিয়েট PRIATE, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আচ্ছা, এগুলো ফুল ওয়ার্ড রিলেটেড। হ্যাঁ, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তারপরে হচ্ছে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন, তারপরে হচ্ছে appropriate preposition, তারপরে synonyms and antonyms, এগুলা সব মুখস্থ। হ্যাঁ, মুখস্থ পার্ট আর কি। কে বলছে যে মুখস্থ? synonyms, antonyms, phrase and idioms, PHRASE, phrase and idioms,
ফ্রেজ এন্ড ইডিয়মস, তারপর হচ্ছে গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব, হ্যাঁ। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রুপ ভার্ব, তারপরে হচ্ছে স্পেলিং, স্পেলিং, তারপরে অ্যানালজি, অ্যানালজি, স্পেলিং অ্যানালজি, তারপরে হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, তারপর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আর একটা ইয়ে আছে, সেটা হচ্ছে ট্রান্সলেশন এন্ড প্রভাব। এই অংশটা দেখেন, ট্রান্সলেশন, TRANS, ট্রান্সলেশন, ট্রান্সলেশন, ট্রান্সলেশন এন্ড প্রভাব, PROVERBS, ট্রান্সলেশন এন্ড প্রভাব। এই ট্রান্সলেশন প্রভাব মানে হচ্ছে, এই ট্রান্সলেশন এন্ড প্রভাব মানে হচ্ছে আপনাদের বাংলা থেকে ইংরেজি আর ইংরেজি থেকে বাংলা যে ট্রান্সলেশন আছে সেটা না, এটা হচ্ছে কিছু ফিক্সড ট্রান্সলেশন আছে, কিছু সেন্টেন্স আছে, কিছু ফিক্সড, যেমন হচ্ছে নাচতে না জানলে উঠান বাঁকা, হ্যাঁ, প্রভাব, হ্যাঁ, এগুলো ফিক্সড আসবে, হ্যাঁ, চোরে চোরে মাসতুতো ভাই, ফিক্সড আসবে, ঠিক আছে। সো এগুলা হচ্ছে মুখস্থ পার্ট। তাহলে এই অংশগুলা হচ্ছে আপনি কি করবেন, বিশেষ করে এই যে এখান থেকে, এইখান থেকে, এখান থেকে, এখান থেকে, এই যে এইগুলা, এই যে আমি যেগুলা এই গোলার মধ্যে লিখলাম, এইগুলা আপনি পড়া শুরু করে দিবেন। এবং এগুলা হচ্ছে চর্চার বিষয়। ধরেন এভরিডে আপনি 5টা বা 10টা করে এগুলা পড়া শুরু করে দেবেন প্রত্যেক দিন। 5টা সিনোনিমস বা 10টা সিনোনিমস, 5টা অ্যান্টোনিমস, এগুলা হচ্ছে আপনার পড়তে হবে একদম শুরু থেকে। একদম শুরু থেকে সিনোনিমসের এটার অর্থ কি, ওটার অর্থ কি, ওটার বিপরীত কি, এখানে কিন্তু গণিতের মতো কোনো সূত্র নাই, বা আপনাকে আমি নিজে পড়ে দিতে পারবো না, এটা আপনার নিজের পড়তে হবে। এখন আপনার যে কি পড়া লাগবে সেটা আপনাকে আমি ধরাই দিব বা বলে দিচ্ছি যে এগুলো আপনি পড়বেন। জাস্ট আমি বললাম যে এই জিনিসগুলো মুখস্থ, এর মধ্যে কোনো থিওরি নাই, এর মধ্যে কোনো কি বলে আচ্ছা, বেঁধে বেঁধে আসতেছে, আচ্ছা ঠিক আছে, এর মধ্যে কোনো থিওরি নাই, হ্যাঁ, যে এই কোনো গোপন থিওরি, গোপন কিচ্ছু নাই এর মধ্যে, ঠিক আছে। এগুলা ঠাডা মুখস্থ যাকে বলা হয়, ঠাডায় মুখস্থ, হ্যাঁ, নেট প্রবলেম। আচ্ছা, এখন দেখেন তো, আমি বললাম যে এই জিনিসগুলো মুখস্থ, এর মধ্যে কোনো থিওরি নাই, এর মধ্যে, এখন মনে হয় ঠিক হওয়ার কথা। জানলা খুলে দিছে আমি, মানে আমি ফোনের নেটে ক্লাস করাইতেছি, আগামীকাল হয়তো নতুন নেট কানেকশন আমার দিবে আর কি, হ্যাঁ। আচ্ছা, তো এইগুলো একটু লিখে নেন, এগুলো একটু লিখে নেন। তো আমি এই প্রত্যেকটা চ্যাপ্টারের উপর আমি ক্লাস নেব, প্রত্যেকটা চ্যাপ্টারের উপর একদিন আলাদা আলাদা ভাবে, যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপর একদিন ক্লাস নিব, সিনোনিম সেন্টেন্সের উপর নিব, ফ্রেজের নিব, গ্রুপের নিব, স্পেলিং এর নিব, অ্যানালজির নিব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন এগুলোর উপর নিব, হ্যাঁ, এটার উপর আলাদা ক্লাস থাকবে। ট্রান্সলেশন এর প্রভাব, এটার উপরও ক্লাস নেব। এখন বিষয় হচ্ছে, তাহলে এগুলো আপনি কি করবেন, আপনার বাসায় যে বই আছে, আচ্ছা, যদি বই থাকে তো ভালো, নাইলে এই যে এই বইটা নেবেন, কম্পিটিটিভ এক্সাম বইটা নেবেন। এই বইয়ের মধ্যে এই জিনিসগুলো খুব ভালো আছে। আচ্ছা, আপনাদেরকে আমি আমার বই দেখাই, এই বইটা আমি নিজে পড়ছি, দেখেন বইয়ের অবস্থা দেখেন, আপনাদের দেখা যাচ্ছে কিনা আমি জানি না, এই বইটা আমার বই কিন্তু, অর্থাৎ আপনার এই বইয়ের সব পড়ার দরকার নাই, আমি যে অধ্যায়গুলো দাগাই দিছি এগুলা পড়বেন। দেখেন কতবার আমি পড়ছি, মানে কি পরিমাণ এগুলো, এই দেখছেন কি পরিমাণ পড়ছি, বুঝছেন ঘটনা। আপনাদের কিন্তু এরকম পড়া এরকম তছনছ করে ফেলতে হবে, তছনছ একেবারে। আমার অনেক অধ্যায় পড়ি নাই, কারণ এই অধ্যায় আমার দরকার নাই, হ্যাঁ, যে অধ্যায় পড়ি নাই মানে ওই অধ্যায় আমার দরকার নাই। এই যে এগুলো আমি পড়ছি, কারণ এগুলো ব্যাংকে বেশি আসে। আর আপনাদের আমি ক্লাসের শুরুর দিন বলছি যে ব্যাংকের প্রস্তুতিটা একটু আনন্দের থেকে আলাদা। এখানে আপনি যত শব্দ সম্পর্কিত বেশি পড়া পড়বেন তত আপনার জন্য ভালো, যত শব্দ সম্পর্কিত বেশি পড়া পড়বেন। এই যে দেখেন বইয়ের মধ্যে লেখা টেখা অস্থির, কিন্তু মানে এগুলো, এই যে অবস্থা দেখছেন বই, আপনার এরকম তছনছ করে ফেলতে হবে পড়া, হ্যাঁ। একবার পড়লে মনে থাকবে না, 2বার পড়বেন, 3বার পড়বেন, 4বার পড়বেন। আপনার টার্গেট থাকবে এই বইয়ের আমি যা যা দাগাই দিব, এই বইয়ের
যা যা দাগাই দেব এইগুলা যাতে আপনার এই যে দেখেন এই বইটা যাতে আপনার মিনিমাম 5 থেকে 10 বার রিভিশন দেওয়া হয়, একবার না। কিন্তু আপনি একবার পড়বেন, আপনার হয়তো সর্বোচ্চ 10% মনে থাকবে। এই বইটা আপনি চেষ্টা করবেন যে অধ্যায়গুলো ব্যাংকের জন্য পড়া দরকার, সেই অধ্যায়গুলো যাতে মিনিমাম 5 থেকে 10 বার আপনার টোটাল এই বইটা শেষ হয়, ঠিক আছে? তাইলে আপনি বলতে পারবেন যে পরীক্ষায় কমন পড়বেন। 1-2 বার পড়া কিন্তু হবে না, কারণ আপনি পীর আউলিয়া না যে আপনি শুনলেই মনে থাকবে, ঠিক আছে? সো বি কেয়ারফুল। ইংলিশের জন্য মাস্টার বইয়ের জন্য প্রয়োজন হবে না। আচ্ছা, আপনি মাস্টার পড়েন আর যে বই পড়েন, আমি বলছি যে সবগুলা প্রিভিয়াস পড়বেন। দেখেন, এই যে কোনো বই থেকে যেগুলার পাশে সাল লেখা নাই ওগুলা পড়ার দরকার নাই। যে বই থেকে পড়েন এই বইটাই ঠিক ওইভাবেই আছে, এই জন্য আমি আপনাদেরকে বললাম। 1 নাম্বার হচ্ছে বিসিএস এর প্রশ্ন পড়বেন, 2 নাম্বার হচ্ছে পিএসসি এর প্রশ্ন পড়বেন প্লাস নন ক্যাডার, হ্যাঁ এখানে নন ক্যাডার প্রশ্ন পড়বেন। 3 নাম্বারে হচ্ছে ব্যাংকের প্রশ্ন পড়বেন, এখানে আছে সবগুলা। 4 নাম্বার হচ্ছে ইউনিভার্সিটি, হ্যাঁ ইউনিভার্সিটির প্রশ্ন পড়বেন। এগুলা সব আপনি পড়বেন। ধরেন আপনি এই কি ট্রান্সলেশন এন্ড প্রভাব এই অধ্যায় ঢুকছেন, তো ওইখানে অধ্যায় শেষে বিসিএস এর প্রিভিয়াস এর প্রশ্ন দেওয়া আছে, এত তোমার বিসিএস এইটা আছে, অত তোমার বিসিএস এইটা আছে, ঠাড়ায় মুখস্থ করবেন। এরপরে দেখবেন পিএসসি এর প্রশ্ন দেওয়া আছে, পিএসসি আরো নন ক্যাডারের বিভিন্ন পরীক্ষা নেই, সেখানে যে প্রশ্নগুলো আসছে ঠাড়ায় মুখস্থ করবেন। এরপরে হচ্ছে ব্যাংকের প্রশ্ন দেওয়া আছে, ব্যাংকের যে প্রশ্নগুলো আসছে, প্রাইভেট ব্যাংক হোক, সেটা সরকারি ব্যাংক হোক, বাংলাদেশ ব্যাংক, এডি হোক, যেখানে যায় সে কমন। এরপর আছে ইউনিভার্সিটি, মানে এগুলো আপনার জন্য পড়া ফরজ। এই যে আমি এখানে দাগ দিয়ে দিলাম, এগুলা না পড়লে আপনার চাকরি হবে না। আপনি খারাপ বলেন ভালো বলেন, এগুলা না পড়লে চাকরি হবে না। এই যে বিসিএস, পিএসসি, নন ক্যাডার আর ব্যাংক, এগুলো যদি আপনি না পড়েন আপনার চাকরি হবে না। আপনার চাকরি পরীক্ষা ব্যাংকে দিয়ে লাভ নাই, এগুলো আপনার পড়তে হবে। আর ইউনিভার্সিটির পরীক্ষা পড়তে হবে, যে যত বেশি পড়বেন তার প্রস্তুতি তত ভালো। আমি এগুলো সবই পড়ছি, ঠিক আছে? মানে আমি বললাম যে এটা পড়বেন, বাট এগুলো না পড়ে পরীক্ষা দিতে গেলে আপনি চোখে সর্ষে ফুল দেখবেন যে এই কি, কই থেকে কি আইলো। কিন্তু না, আপনি যখন এই প্রশ্নগুলো পড়ে যাবেন প্রিভিয়াস, তখন আপনি দেখবেন যে না, 10টার মধ্যে অন্তত 5টা আপনার পরিচিত ওয়ার্ড আছে, এগুলো না পড়ে যাবেন না, ঠিক আছে? আচ্ছা, আমি হচ্ছে এই আজকে একদম লাস্টের এটাতে শুরু করলাম। ধরেন আমি এই অধ্যায়ের ছবি তুলে রাখছি, এই যে আমি দিয়ে দেবো ক্লাস শেষে, হ্যাঁ ক্লাস শেষে আমি গ্রুপে আপলোড করে দিব, ঠিক আছে? যাদের বই নাই কোনো অসুবিধা নাই, এখান থেকে প্রয়োজন বোধে নোট করে পড়বেন, এখান থেকে প্রয়োজনে নোট করে পড়বেন, হ্যাঁ। আর যারা বই কিনেন নাই তারা এই নতুন এই বইটা কিনবেন। মাস্টার বই তো অতিরিক্ত দেওয়া, আমি দেখছি এত পড়া সম্ভব না, হ্যাঁ। মাস্টার বই বিসিএস এর জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধন সবার জন্য অনেক ভাস্ট পড়া, ও গোড়াটি আপনি কমপ্লিট করতে পারবেন না, কোনো গোছানো কিছু নাই। বাট এখানে গোছানো আছে। আমি বলতেছি না ওই বই খারাপ, আমি বলছি আপনার জন্য যতটুকু দরকার। যেমন এই বইটা সর্বোচ্চ ধরেন 40% 40 to 45% হচ্ছে আপনি করবেন, বাকি 60 থেকে কত, বাকি 60 থেকে 55%, মানে 55 থেকে 60%ই আপনার পড়া লাগবে না। তাহলে আপনি বুঝবেন না যে আপনার বেশিরভাগই পড়া লাগবে না। আর আপনি বইটা কিনলেন এত মোটা, পড়ার এমন সাইজ, ও ঘোড়া ডিম দেখলে আপনি কাইতে পড়ে দিলেন অজ্ঞান হয়ে, এরকম তো না। আপনি জাস্ট মনে রাখবেন যে এই বইয়ের সর্বোচ্চ 40 থেকে 45% আপনার পড়তে হবে, এবং অধ্যায়গুলো কিন্তু আমি আপনার অলরেডি আমি লিখে দিচ্ছি এখানে, ঠিক আছে? আর গ্রামাটিক্যাল কিছু অধ্যায় আছে, সেগুলো হচ্ছে আমি পড়াই দেবো আর কি। পুরানো বই পড়লে হবে, সমস্যা নাই, পুরানো বই পড়লেও হবে। কারণ হচ্ছে আপনি যখন কোশ্চেন ব্যাংক কিনবেন সেখানে নতুন প্রশ্ন থাকবে, হ্যাঁ। আপনি যখন প্রশ্ন ব্যাংক কিনবেন না, প্রিলি রিটেন, ওটার মধ্যে কিন্তু এই রিসেন্টলি যে কোশ্চেন গুলো আসছে সেগুলা পাবেন। অর্থাৎ এই বই পড়বেন, সাথে রিসেন্টের যে আপনি নতুন যে প্রশ্ন ব্যাংক কিনবেন তার মধ্যে তো সব আছে নাকি, ঠিক আছে? ধরেন এইটার মধ্যে গত 6 মাসের প্রশ্ন বা 10টা সিনোনিমস অ্যান্টোনিমস নাই, আপডেট করে নাই, আপনি প্রশ্ন ব্যাংক কিনবেন না, ওইটা আপনার কি কাজে লাগবে? ওটাতে তো সব আছে। সো ওটা কোনো বিষয় না, ওকে, ওটা কোনো বিষয় না। আচ্ছা, আমরা হচ্ছে একটু হেডলাইন দেন। আমরা আজকে পড়বো ট্রান্সলেশন এন্ড প্রভাব অধ্যায়, হ্যাঁ। ট্রান্সলেশন এন্ড প্রভাব, ট্রান্সলেশন এন্ড প্রভাব লেখা রাখেন, ঠাডা মুখস্থ। এটা হচ্ছে মুখস্থ পাঠ। কিছু ট্রান্সলেশন আছে,
এখানে কোনো ব্যাকরণ মানে না, মানে ব্যাকরণ অনুযায়ী না। যেমন আমি ভাত খাই, হ্যাঁ, বাংলা গেলে তো সব ভাত খাওয়াতে এক্সাম্পল দেয় আর কি। আমি ভাত খাই, আই ইট রাইস, এই টাইপের না। ট্রান্সলেশনের প্রভাব মানে যেগুলো হচ্ছে ওই যে নাচতে না জানলে উঠার বাঁকা, এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হিজ টুলস, এটা যদি আপনি না জানেন আপনি দাঁড়াইতে পারবেন না, না জানলে আপনি দাঁড়াইতে পারবেন না। ঠিক এরকম পরীক্ষায় কিছু প্রশ্ন আছে বারবার 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 আসে, আমি আপনাদের সেটা হচ্ছে এই বই থেকে আমি ক্লাস শেষে আপনাদেরকে এটা দিয়ে দিব আর কি। হ্যাঁ, ক্লাস শেষে আপনাদেরকে যেমন ধরেন বললেন তো এইটা আমি জাস্ট আপনাদের কিছু লিখে দিব, এটি ঠান্ডায় মুখস্থ করবেন, কোনো এদিক সেদিক নাই, ঠিক আছে? মোটামুটি আপনার 2 থেকে 300 প্রভাব আগাগোড়া মুখস্থ করে ফেলবেন, বাংলা টু ইংলিশ, ঠিক আছে? আচ্ছা, যেমন আছে কর্তৃপক্ষ তাকে, দেখেন কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, তিরস্কার করলো। আমি আপনাদের গত 2 দিন ক্লাস নিছিলাম ট্রান্সলেশনাল, বলছিলাম ভাবার্থ করবেন, মানে আপনি বুঝাইতে পারলেই হয়েছে। কিন্তু এই প্রবাদ যেগুলা প্রবাদ বাক্য আর কি, এটা বুঝানোর কিছু নাই, এটা যা আছে তাই। এটার বাংলা টু ইংরেজির এটা ফিক্সড, এটা চেঞ্জ হবে না, এটা ফিক্সড, বুঝা গেছে? আচ্ছা, এটা ট্রান্সলেশন কি হবে? একদম ঠাড়ায় মুখস্থ করবেন। দ্য অথরিটিস, THO, authorities, TIS, the authorities took him, the authorities took him task, মুখস্থ করবেন। আমি মুখস্থ করছি, আপনারা মুখস্থ করবেন। এই যে এখানে একটা প্রবাদ ইউজ হয়েছে, সেটা হচ্ছে টেক টু টাস্ক। দেখেন TA কি, টেক টু টাস্ক, এটার অর্থ হচ্ছে তিরস্কার করা, টেক টু টাস্ক, অর্থাৎ এটার অর্থ হচ্ছে তিরস্কার করা। তাহলে কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, আপনি একদম ঠাড়ায় মুখস্থ করবেন। দ্য অথরিটিস টুক হিম টাস্ক, পাস্ট ফর্ম, এই জন্য টুক হিম টাস্ক, ঠাড়ায় মুখস্থ, এর মধ্যে কোনো বোঝার কিছু নাই, ঠিক আছে? এটা প্রভাব, প্রভাবের অর্থ যা আছে তাই। এখানে আমি চাইলেই এখানে আমি একটা গ্রামাটিক্যাল চেঞ্জ করতে পারবো না, এই সেন্টেন্সটা ফিক্সড, ঠিক আছে? আচ্ছা, ধরেন আর একটা কোশ্চেন আমরা লিখলাম। আচ্ছা, দেখেন আউট অফ সাইট, SIGHT, এটা আপনারা পারবেন। OUT, আউট অফ ড্যাশ, এগুলা সব প্রিভিয়াস কোশ্চেন, BCS এ আসছে, ব্যাংকে আসছে, নন ক্যাডারে আসছে, এগুলো ফিক্সড। দেখেন আউট অফ সাইট, আউট অফ ড্যাশ, আউট অফ সাইট, আউট অফ ড্যাশ, তাহলে আউট অফ কি? এটা আপনারা ভালো করেন, কারণ এটা আপনারা ইউজ করেন। আউট অফ সাইট, আউট অফ মাইন্ড, এখানে আরো অনেকগুলো অপশন ছিল, যেমন লাইফ ছিল, হ্যাঁ লাইফ ছিল, মাইট ছিল, MIGHT, মাইট ছিল, লাইট ছিল, LIGHT, লাইট ছিল, আর মাইন্ড তো আমরা জানি মানে চোখের আড়াল তো মনের আড়াল। এটার ইংরেজি কি? এটার ইয়ে কি? চোখের আড়াল তো মনের আড়াল, হ্যাঁ, চোখের আড়াল তো মনের আড়াল, হ্যাঁ, মনের আড়াল। এই হ্যাঁ একটা ফিক্সড অনুবাদ, মানে এই একটা ফিক্সড ট্রান্সলেশন। এর আর আপনি আর আমি আর 200 বছর পরেও এই অনুবাদ আর চেঞ্জ হবে না, এই ট্রান্সলেশন আর চেঞ্জ হবে না, ঠিক আছে? আউট অফ সাইট, তাহলে এখানে কি হবে? আউট অফ মাইন্ড, অর্থাৎ হচ্ছে চোখের আড়াল তো মনের আড়াল, চোখের আড়াল তো মনের আড়াল। আচ্ছা আচ্ছা, তারপরে দেখেন চোখের আড়াল তো মনের আড়াল। আচ্ছা, চোখের আড়াল তো মনের আড়াল, একদম আমি যেগুলো লিখে দিতেছি এগুলো করবেন, এর সাথে সাথে যেগুলো বলে দিচ্ছি সেগুলো পড়বেন বই থেকে, আমি ছবি তুলে দিব আর কি। হ্যাঁ, এই যে আচ্ছা, এই যে কোন মানুষ একা বাস করতে পারে না, বল। এই যে কোন মানুষ একা বাস করতে পারে না, বলছে যে এটা ট্রান্সলেশন কি? কোন মানুষ একা বাস করতে পারে না। নো ম্যান ক্যান লিভ অ্যালোন, ফিক্সড ট্রান্সলেশন। নো ম্যান ক্যান
নো ম্যান ক্যান লিভ অ্যালোন। নো ম্যান ক্যান লিভ অ্যালোন, মানুষ একা বাস করতে পারে না। নো ম্যান ক্যান লিভ অ্যালোন, ফিক্সড। এটা আর চেঞ্জ হবে না। আচ্ছা, এটা আর চেঞ্জ হবে না। নো ম্যান ক্যান লিভ অ্যালোন। দেখে শুনে পা বাড়াও। আচ্ছা, ভাবিয়া করিও কাজ। দেখেন, ভাবিয়া, বলেন তো এটা কি? এটা আপনারা করেন, ভাবিয়া করিও কাজ। এটা তো খুব কমন। ভাবিয়া করিও কাজ, এটা ট্রান্সলেশন কি হবে বলেন, কে কে পারেন? ভাবিয়া করিও কাজ, ভাবিয়া করিও কাজ। হ্যাঁ, আচ্ছা, শব্দটি কেটে দাও। ট্রান্সলেশন, শব্দটি কেটে দাও, শব্দটি কেটে দাও, এটা ট্রান্সলেশন কি? পেন্থ্রো, ঠাড়া মুখস্থ করবেন, THROUGH, পেন্থ্রো দ্য ওয়ার্ড। শব্দটি পেন্থ্রো হচ্ছে কোন শব্দ কাটা। হ্যাঁ, শব্দ কেটে দাও, এর ইংরেজি হচ্ছে পেন্থ্রো দ্য ওয়ার্ড, শব্দ কেটে দেওয়া। হ্যাঁ, শব্দটি কেটে দাও, এই কাটা মানে কাট দ্য ওয়ার্ড। হ্যাঁ, এই কাট দ্য ওয়ার্ড। হ্যাঁ, শব্দটি কেটে দাও, এটা কিন্তু না। এই যে পেন্থ্রো দ্য ওয়ার্ড, পেন্থ্রো ওয়ার্ড মানে হচ্ছে শব্দ কাটা। দেখেন, পেন্থ্রো, THROUGH, পেন্থ্রো ওয়ার্ড, এর বাংলা হচ্ছে শব্দ কাটা। এর বাংলা হচ্ছে শব্দ কাটা। যে পেন্থ্রো ওয়ার্ড, এটার অর্থ হচ্ছে শব্দ কাটা। তাহলে শব্দটি কেটে দাও, তাহলে পেন্থ্রো দ্য ওয়ার্ড, ওই শব্দটি কেটে দাও, মানে শব্দটি কেটে দাও। ভাবিয়া করিও কাজ, এটা ট্রান্সলেশন কি করছেন? এই ট্রান্সলেশন আমরা যে সেদিন ট্রান্সলেশন শিখছি, অর্থাৎ আমাদের বাংলা থেকে ইংরেজি থেকে বাংলা যে ট্রান্সলেশন করছি, সেই ট্রান্সলেশন আর এই ট্রান্সলেশন এক না। বিকজ এটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। কি বাক্য? প্রবাদ বাক্য। প্রবাদ বাক্যের হয়ে নিয়ম মানে না, সে হচ্ছে বেনিয়ম, নিপাতনের সিদ্ধ। এটার যা ফিক্সড সেটাই হবে আর কি। হ্যাঁ, এখানে আপনি আর আমি এটা চেঞ্জ করতে পারবো না। এটা আপনি আর আমি এটা চেঞ্জ করতে পারবো নয়, এখানে না। তাহলে বলেন, ভাবিয়া করিও কাজ, এটা কি হবে? লুক বিফোর ইউ লিভ, রাইট। এটা হবে লুক বিফোর। কি আবার বই দেখে লাগবে না। লুক বিফোর ইউ, LEAF, একদম ঠান্ডা মুখস্থ ভাই। আপনাকে মাস্টারে মুখস্থ করছে, তার মাস্টার এটা মুখস্থ করে গেছে, আপনার এটা মুখস্থ করতে হবে। ঠিক আছে, শব্দটি কেটে দাও, পেন থ্রু দ্য লাইন, ভাবিয়া করিও কাজ, লুক বিফোর ইউ লিভ। পরীক্ষায় আসা ম্যাথ, একটাও ফাও ম্যাথ না, একটাও ফাও ম্যাথ পড়াইতে মাথার মধ্যে ম্যাথ ঢুকে গেছে। মানে একটাও ফাও লাইন আমি এখানে লিখি নাই। আপনি ব্যাংকার হইতে হলে এগুলো আপনার মুখস্থ করতে হবে 200-400। ঠিক আছে, তবে হ্যাঁ, 100 মুখস্থ করলে দেখবেন যে উফ, এখন তো হচ্ছে আমার কমন পড়া শুরু হয়েছে, ভয়ের কিছু নাই। ঠিক আছে, আপনি যখন 100টার মতো মুখস্থ করেন, 50-60টা 100টা মুখস্থ করবেন, দেখবেন উফ, এখন তো হচ্ছে আমার তো এখন কমন পড়তেছে, এখন তো আমি পারি। ঠিক আছে, আচ্ছা, এখানে আছে আমি সন্ধ্যার পর কদাচিৎ বাহিরে যাই। দেখেন, আমি সন্ধ্যার পর কদাচিৎ বাহিরে যাই। এটার অনেকগুলো অপশন ছিল, ট্রান্সলেশন করেন। হ্যাঁ, আমি সন্ধ্যার পর কদাচিৎ মানে কি? যাই না বললেই চলে, খুব কম যাই। হ্যাঁ, খুব কম যাই। তাহলে এটা হবে হার্ডলি। আচ্ছা, হার্ডলি আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। এটা হচ্ছে আই হার্ডলি। কোন কিছুতে হার্ডলি ইউজ হওয়া মানে খুব কম, মানে যাই না বললে চলে, রেয়ার। হ্যাঁ, তাহলে এখানে এই ইয়াটা ইউজ হবে, আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, আফটার DUSK, ডাস্ক। এটা ডাস্ক হচ্ছে সন্ধ্যার পর যে অবস্থা থাকে, ধরেন আমাদের সূর্য ডোবার পর যে সিচুয়েশনটা থাকে, ওটাকে বলা হয় ডাস্ক। মানে অনেকগুলা আছে, ইভিনিং একটা বোঝায়, ডাস্ক একটা বোঝায়,
গোধূলি কি কি যেন আছে আর কি, টুয়েলাইট একটা আছে, টুয়েলাইট, ডাস্ক। তো এই যে সন্ধ্যার পরে যে সময়টা সেটা হচ্ছে ডাস্ক, DUSK। তাহলে আই হার্ডলি, হার্ডলি মানে হচ্ছে এই যে কদাচিৎ, ঠিক আছে? অর্থাৎ কিছু ওয়ার্ডের হচ্ছে শব্দ আপনাকে জানতে হবে। হার্ডলি মানে কদাচিৎ। তাহলে আমি সন্ধ্যার পরে কদাচিৎ বাইরে যাই। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক, মানে আমি সন্ধ্যার পর বাইরে যাই না বললেই চলে, হ্যাঁ। বা খুব কম যাই। কেমন যাই? খুব কম যাই, সন্ধ্যার পরে বাইরে আমি খুব কম যাই। তাহলে এগুলা ঠান্ডায় মুখস্থ করবেন, এখানে বোঝার কিছু নাই। এখানে আপনার টেন্স বলেন, এই বলেন, সেই বলেন, এগুলা কাজ করে না এখানে, হ্যাঁ, যেহেতু প্রভাব আর কি, ঠিক আছে? আচ্ছা, এই যে এখানে দেখেন, এই স্টেজ দেখেন, শূন্যস্থান পূরণ, এই স্টেজ, STICH, এই স্টেজ ইন টাইম, বলেন তো এটার পরে কি হবে? স্টেজ ইন টাইম saves, SAVES, saves dash, a steps is in time saves dash। আচ্ছা, কি হবে বলেন তো? NINE, তারপরে হচ্ছে কি? a lot, তারপরে হচ্ছে কি? a few। আচ্ছা, এটা একটা প্রবাদ, এই স্টেজ ইন টাইম সেভস 9, হ্যাঁ, NINE, এটা একটা প্রবাদ বাক্য। এর হচ্ছে সময়ের 1/4, অসময়ের 10/4। ইংরেজি এর বাংলা অর্থ হচ্ছে সময়ের 1/4, সময়ের 1 ফয়কার 4 সময়ের 1/4, 1/4, অসময়ের 10/4, অসময়ের 10/4, অসময়ের 10/4। আমরা বলি না সময়ের কাজ সময় করতে হবে, এই যে, তাহলে সময়ের 1/4, অসময়ের 10/4। আচ্ছা, এই জিনিসগুলো আপনারা আর কোথায় লাগবে জানেন? আপনার ভাইবা পরীক্ষাতে লাগবে। ভাইবা পরীক্ষায় এই টাইপের ট্রান্সলেশন মাঝে মাঝে জিজ্ঞেস করে, হ্যাঁ, দেখি যে একটু ট্রান্সলেশন করো তো, সময়ের 1/4, অসময়ের 10/4, এটা ট্রান্সলেশন করেন তো, আপনাকে জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? সময়ের 1/4, অসময়ের 10/4 বললো যে এটা ট্রান্সলেশন করেন। সময়ের 1/4, অসময়ের 10/4, হ্যাঁ, এটা জিজ্ঞেস করতে পারে আপনাকে, ঠিক আছে? সো খাটায় মুখস্থ করে ফেলবেন, সময়ের 1/4, অসময়ের 10/4। সময়ের 1/4, অসময়ের 10/4, সেভস 9। হ্যাঁ, এই 4 মানে ফয়কার 4 না, এই একজন লেখছে 4, ফয়কার 4 না, ফয়কার 4 ডয় শূন্য র, বয় শূন্য র না, ফয়কার 4 বানান ঠিক করেন, ভুল লেখা যাবে না। আর এগুলা কি ভাবছেন খালি ব্যাংকে আসে? ব্যাংকে না, এটি সব জায়গায় আসে। নিবন্ধন পরীক্ষা দিবেন না, আইবে। BCS দিবেন না, আসবে। প্রাইমারি দিবেন না, হেন আইব। ব্যাংকে তো আইসেই, ঠিক আছে? ব্যাংকেও আসছে আর কি, হ্যাঁ, ব্যাংকেও তো আইসেই, আপনাদের আসবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আরেকটা দেখেন, এই যে চোরটি হাতে নাতে ধরা পড়লো, কে কে পারেন দেখি? চোরটি হাতে নাতে ধরা পড়লো, এটা আমরা বিভিন্ন ভাবে ভাবার্থ ভাবে ট্রান্সলেশন করতে পারি, কিন্তু প্রবাদ বাক্যের ক্ষেত্রে বা কিছু ফ্রেজের ক্ষেত্রে এই নর্মাল ট্রান্সলেশন হয় না, ভাবার্থটা হয় না। এটার স্পেসিফিক একদম ডিরেক্ট একটা মানে সেন্টেন্স আছে আর কি, অনুবাদ আছে, আপনাকে ওটা মুখস্থ জানতে হবে, ঠিক আছে? যেমন চোরটি হাতে নাতে ধরা পড়লো, কে পারেন দেখি? চোরটি, এটা ভাবানুবাদ এগুলো হবে না। চোরটি হাতে নাতে ধরা পড়লো, হাতে নাতে ধরার একটা ইংরেজি আছে, হ্যাঁ, হাতে নাতে ধরা পড়লো, চোরটি হাতে নাতে ধরা পড়লো, চোরটি হাতে নাতে ধরা পড়লো, চোরটি হাতে নাতে ধরা পড়লো, এটার ইয়া হবে কি? দ্য থিপ ওয়াজ কট রেড হ্যান্ডেড
এই রেড হ্যান্ডেড মানে হচ্ছে হাতে নাতে ধরা, রেড হ্যান্ডেড অর্থ হাতে নাতে ধরা। এখানে দ্য থিফ ওয়াজ কট, দ্য থিফ ওয়াজ কট, দ্য থিফ ওয়াজ কট, দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড। এই যে রেড হ্যান্ডেড, HANDED, এই রেড হ্যান্ডেড মানে হাতে নাতে ধরা। এখন আমি যদি আপনি এটা যদি এই মানে প্রবাদ বাক্যের ট্রান্সলেশন না আইসা এটা যদি এমনি নর্মাল ট্রান্সলেশন আসতো, আপনি কইতেন দা থিফ ওয়াজ কট, হ্যাঁ কেমনে, স্ট্রিক্টলি, হ্যাঁ হার্ডলি, হ্যাঁ কি ঝাঁপায় পড়ছে, এই টাইপের শব্দ ইউজ করতেন। কিন্তু এখানে হাতে নাতে ধরা মানে হচ্ছে রেড হ্যান্ডেড, হাতে নাতে ধরা মানে রেড হ্যান্ডেড, ঠিক আছে। হাতে নাতে ধরা ইংরেজি হচ্ছে রেড হ্যান্ডেড, ঠিক আছে। এটা একদম ঠান্ডা মুখস্থ করবেন। এই যে বলেন তো, এই যে সব মানে ছোটবেলার সব থেকে কমন ট্রান্সলেশন, হ্যাঁ মানুষ মরণশীল, মরণশীল কি এটারে কি বলে, কি মানুষ মরণশীল কি বলেন? বাচ্চাদের কালে পড়া ধরলাম। আরেকটা প্রশ্ন আছে, ম্যান ইজ মর্টাল, হ্যাঁ দেখেন ম্যান ইজ মর্টাল, হ্যাঁ মর্টাল, কিন্তু জানেন এটার আবার কি মানুষ মাত্রই ভুল, মানুষ মাত্রই ভুল, হ্যাঁ এটার আবার কেউ দুষ্টামি করে বলে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। না, মানুষ মাত্রই ভুল এটা ট্রান্সলেশন কি, এটা কে কে পারেন দেখি? এটা ঠিক আছে, ম্যান ইজ মর্টাল মানে মানুষ মরণশীল, এটা ওকে, এটা ওকে, এটার মধ্যে কোনো ঠিক আছে। এখন এটারে আমরা মজা করে অনেকেই বলি যে ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। এখন মানুষ মাত্রই ভুল এটা সঠিক ইয়াটা কি, ট্রান্সলেশনটা কি? মানুষ মাত্রই ভুল এটা একটা কমন হচ্ছে যে প্রবাদ বাক্য, হ্যাঁ মানুষ মাত্রই ভুল, এটা কিন্তু একটা কমন প্রবাদ বাক্য এবং আমরা এটা চলতে ফিরতে হচ্ছে আমরা প্রায় হচ্ছে এই শব্দটা ইউজ করি আর কি। টু এর ইজ হিউম্যান, রাইট? আমি দেখ ভালো লাগলো শুনে আর কি। টু এর ইজ হিউম্যান, হ্যাঁ টু এর ইজ হিউম্যান, টু এর ইজ হিউম্যান, ঠিক আছে, টু এর ইজ হিউম্যান। আর আগেরটা ছিল ম্যান ইজ মর্টাল। আপনি নিজেও চিন্তা করতে পারতেছেন আপনি কি শিখতেছেন। আপনি যদি এখানে ধরেন যে 200+ হচ্ছে ট্রান্সলেশন শিখেন, মানে এইরকম ডাইরেক্ট অনুবাদ শিখেন, এটা আপনাকে লিখতে সাহায্য করবে। আপনারা যখন ফ্রি হ্যান্ড রাইটিং বুঝেন না, ওই শোনেন আমি আপনাদের একটা কথা বলি, আপনি যেখানে যান না কেন, মানে আমি যেটা দেখছি ফ্রি হ্যান্ড রাইটিং বিভিন্ন কোচিং এ স্যারেরা পড়ায়, মানে হ্যাঁ তারা চেষ্টা করে তাদের মেথড, তারা কি করে আপনার এভাবে একটা রুল শেখাবে। কি রুল জানেন? সাবজেক্ট হবে, সাবজেক্টের পর ভার্ব হবে, তারপরে হচ্ছে কমপ্লিমেন্ট হবে। ভাই এই ঘোড়ার ডিম পড়তে গিয়া পরে আপনারা সারা জীবনে ট্রান্সলেশন শেখা হবে না। আমি আপনাদের কি শিখাইছি, আপনি গ্রামার অফ রাখেন, আপনি হচ্ছে বানান অফ রাখেন, আপনি হ্যাঁ টেন্স অফ রাখেন, আপনি ওখানে যা আছে আপনি আপনার মতো ট্রান্সলেশন করেন। ভুল করতে থাকেন সমস্যা নাই, প্রথমবার দেখে করবেন, উত্তর তো পাশেই লেখা থাকে। আর আপনি যদি ওই যে সাবজেক্ট তারপর ভার্ব তারপর কমপ্লিমেন্ট, ভাই এভাবে না মানে আপনি করতে করতে এত বছরে শিখতে পারেন নাই, আর শিখতেও পারবেন না, ঠিক আছে। সো ওই যে আপনি যখন ট্রান্সলেশন শিখতে যাবেন না, এই যে শিখতেছেন না, চোটে হাতে নাতে ধরা পড়লো, দ্য থিফ ওয়াজ কট রেড হ্যান্ডেড, আপনার মধ্যে তাইলে 400টা এই ইংরেজি সেন্টেন্সের অনুবাদ ঢুকে গেছে। আপনি 200টা অনুবাদ শিখছেন এখান থেকে, ট্রান্সলেশন শিখছেন, তাহলে বাংলা 200 ইংরেজি 200, তাহলে 400 ট্রান্সলেশন আপনার মাথার মধ্যে থাকবে। এই 400 ট্রান্সলেশন মানে মিনিমাম বললাম। আপনি যখন লিখতে যাবেন অন্য কোনো একটা লেখা, আপনার এই 400 সেন্টেন্সের যে বানান ওটা আপনার মাথায় আছে, 400 সেন্টেন্সের মানে 400 সেন্টেন্সের যে সেন্টেন্স মেকিং সেটা আপনার মাথায় আছে। আপনি এই জিনিসগুলা কি আপনি আপনার ওই লেখার মধ্যে ঢুকাইতে পারবেন না? অবশ্যই ঢুকাইতে পারবেন। আপনি গ্রুপ ভার্ব আপনাকে আমি শেখাবো বা পড়তে বলবো, গ্রুপ ভার্ব আপনি যখন পড়তে যাবেন গ্রুপ ভার্ব গুলো আপনার মুখস্থ হইতেছে না, তাহলে গ্রুপ ভার্ব গুলো আপনি ওই আপনার ট্রান্সলেশনে ইউজ করতে পারবেন না? অবশ্যই পারবেন। এইভাবে হচ্ছে আপনি বিভিন্ন জায়গা থেকে এক জায়গা থেকে ভোকাবুলারি নেবেন, সিনোনিমস নিলেন ব্রেনে, অ্যান্টোনিমস নিলেন, এই যে এখানে ট্রান্সলেশন নিলেন, বানান নিলেন বানানের অধ্যায় থেকে, হ্যাঁ
তারপরে বিভিন্ন অধ্যায় থেকে আপনি এগুলো নিবেন, নিতে নিতে দেখবেন যে আপনার মাথায় যে রিচ হয়েছে, যে শব্দ, ফ্রেজ এন্ড ইডিয়মস, হ্যাঁ, এগুলা নিয়ে দেখবেন যে আপনি মোটামুটি সব মিলে আপনার একটা অলরাউন্ড মানে একটা অলরাউন্ডার অবস্থা হয়ে গেছে। শুধু নিয়ম যে এই রকম সাবজেক্টের পরে ভার্ব হয়, তারপর কমপ্লিমেন্ট হয়, ওই নিয়ম কানুন অনুযায়ী ইংরেজি শিখতে গেলে আপনি শেষ, আপনার আর শেখা হবে না। হ্যাঁ, ডরে আপনার কলমে চলবে না। আপনি চিন্তা করবেন, ও আল্লাহ পার্সন ঠিক আছে নাকি, ও আল্লাহ বানান ঠিক আছে নাকি, ও আল্লাহ টেন্স ঠিক আছে নাকি, কুলভেনারা পাবেন না। ঠিক আছে, আমার মতো হন, আমি ইংরেজির কিছুই পারি না, ঠিক আছে, কিন্তু ব্যাংকে তো জানেনি ইংরেজি যথেষ্ট একটু ইউনিক আসে। সো আমার যেহেতু হয়েছে, আপনাদের ইনশাল্লাহ হবে। ঠিক আছে, আস্থা রাখেন, আমি যেভাবে যা পড়তে বলতেছি এগুলো পড়েন। এই যে এই দেখেন, এখানে একটা ট্রান্সলেশন আছে, দেখেন। আচ্ছা, মেনি এ লিটল, আচ্ছা বলেন তো, 10-এর লাঠি, দেখেন এটা কে কে পারেন? 10-এর লাঠি আমার সাথে সাথে করেন। 10-এর লাঠি, একের বোঝা, একের বোঝা, সরি একের বয়কার বোঝ হয় কার ঝা, 10-এর লাঠি একের বোঝা। আচ্ছা, এটা কি স্বাভাবিক কোন ট্রান্সলেশন? এটা তো স্বাভাবিক ট্রান্সলেশন না। যেমন আমরা সেদিন ট্রান্সলেশন পড়ছিলাম যে ব্যাংকিং খাতে দুর্নীতি বেড়ে চলছে, আমরা প্রথম দিন কি পড়ছিলাম যে ব্যাংকিং খাতে, ধরেন এরকম ব্যাংকিং খাতে দুর্নীতি, হ্যাঁ, এই টাইপের আমরা ট্রান্সলেশন করছিলাম, দুর্নীতি বেড়ে চলেছে, হ্যাঁ, বেড়ে চলেছে, এটা একটা স্বাভাবিক লাইন এবং এটা ট্রান্সলেশন হয়। হ্যাঁ, ব্যাংকিং খাতে দুর্নীতি বেড়ে চলেছে, করাপশন ইজ ইনক্রিজিং ইন ব্যাংকিং সেক্টর। কি করাপশন? দুর্নীতি মানে করাপশন ইজ ইনক্রিজিং কোথায়? ইন ব্যাংকিং সেক্টর। ব্যাংকিং সেক্টর, এটা হচ্ছে স্বাভাবিক ট্রান্সলেশন, যেটা আপনার পরীক্ষাতে ই টু বি বা বি টু ই, হ্যাঁ, এই যেগুলো ট্রান্সলেশন। বাট দিস ইজ নট স্বাভাবিক ট্রান্সলেশন। হ্যাঁ, এই যে 10-এর লাঠি একের বোঝা, এনে সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা, আছে কিছু ভাই? টেন্স আছে কোনো কিছু না? তাহলে এটা কি ঠাড়া মুখস্থ? ঠিক আছে, 10-এর লাঠি একের বোঝা, এটা এইরকম স্বাভাবিক ট্রান্সলেশন না এগুলার মতো। ঠিক আছে, এটা একটা ফিক্সড ট্রান্সলেশন। এই বাংলা যে আমরা প্রবাদটা লিখছি, এটার একটা ফিক্সড আছে। মেনি এ লিটল, দেখেন মেনি এ লিটল, মেনি এ লিটল, হ্যাঁ, আচ্ছা, মেনি এ লিটল পিকল, মেনি এ লিটল পিকল মেক্স এ মিকল। আচ্ছা, মেনি এ লিটল পিকল, PICKLE, আচ্ছা বানানটা সুন্দর করে লিখি, PICKLE, মেনি এ লিটল পিকল মেক্স এ মিকল, MICKLE। দেখেন, এখন এই ট্রান্সলেশন যদি আপনি না পারতেন ভাই, আপনার এইসব সাবজেক্টের পরে ভার্ব হয়, কমপ্লিমেন্ট হয়, হ্যাঁ, ওই জ্ঞানে আপনার এখানে কোনো কাজে দিবে? কোনো জ্ঞান কাজে দিবে না। ঠিক আছে, 10-এর লাঠি মেনি এ লিটল পিকল মেক্স এ মিকল, এটা হচ্ছে এটার অনুবাদ। বুঝলেন? মানে বুঝছেন? তাহলে এই বিষয়গুলো একদম ঠান্ডা মুখস্থ। মেনি এ লিটল পিকল মেক্স এ মিকল, হ্যাঁ। আচ্ছা, অনেকে দেখি পারছেন, এটা আমি পারতাম না, আমি এই যে মুখস্থ করে রাখছি আর কি। আপনারা অনেকে দেখি পারছেন, যদি আগে থেকে পড়া থাকে তাহলে আপনি ভালো, আপনি আগায় আছেন, আমার থেকে আগায় আছেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, এই যে বালকটি তার বাবার মতো, এটা দেখেন, বালকটি তার বাবার মতো। দেখেন, এইটা খুব আসছে, বালকটি, আমরা বলি না ছেলেটার চেহারা ওর বাপের মতো, তাহলে এটার হচ্ছে একটা ইসের ইউজ আর কি। হ্যাঁ, যেমন এখানে অনেকগুলো আছে,
কই জানো, বালকটি তার বাবার মতো, দ্য বয় টেক আফটার। হ্যাঁ, দেখেন, আচ্ছা আমি এটারে দ্য বয় টেক আফটার, হ্যাঁ, দ্য বয় টেক্স আফটার, TAKE, টেক্স আফটার হিজ ফাদার, টেক্স আফটার হিজ ফাদার, FATHER। আচ্ছা, এখানে আমরা একটা ইয়া ইউজ করছি আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে টেক আফটার মানে একই রূপ হওয়া। টেক আফটার একটু লিখে রাখেন, টেক আফটার এর হচ্ছে একই রকম। টেক আফটার অর্থাৎ একই রকম, ঠিক আছে। টেক আফটার মানে একই রকম। বালকটি তার বাবার মতো, তাহলে দ্য বয়, যেহেতু এই যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য টেক্স হয়েছে। হ্যাঁ, টেক আফটার মানে একই রকম, টেক আফটার মানে একই রকম, ঠিক আছে। তাহলে বালকটি তার বাবার মতো যদি আসে, কি লিখবেন, দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার, দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার। এটা অবশ্য নর্মাল ট্রান্সলেশনের মধ্যে পড়ে, এটা ওই প্রবাদ বাক্য না। এখানে জাস্ট হচ্ছে আমরা এটার ইউজ করলাম, এই ফ্রেজটার ইউজ করলাম আর কি। হ্যাঁ, টেক আফটার মানে একই রকম আর কি। জগদীশ রয় জি, ভালো আছি, কিন্তু এত লেটে কেন? হ্যাঁ, আমরা নর্মালি আমরা ট্রান্সলেশন করি, হ্যাঁ, লাইক, হ্যাঁ, এই যে এক ভাই ইউজ করছে লাইক, দ্য বয় লাইক হিজ ফাদার। আমরা টেক আফটারটা ইউজ করি না, আমরা নর্মালি লাইক ইউজ করি, যে বাপের মতো দেখতে। হ্যাঁ, বাট এটা না, হচ্ছে আমরা এই টেক আফটার, এটা ভুলটা না, মানে পরীক্ষায় আসছিল, দেখেন পরীক্ষায় আসছিল এই ট্রান্সলেশনটা, বলছিল এটার বাংলা কি, পরীক্ষায় আসছিল ইংরেজি অংশটা, এটার বাংলা কি, এটার বাংলা হচ্ছে ছেলে বালকটি দেখতে তার বাবার মতো। অর্থাৎ আপনি এটা জানেন কিনা যে টেক আফটার মানে একই রকম, অনুরূপ, একই রকম বা অনুরূপ। টেক আফটার মানে একই রকম বা হচ্ছে কি অনুরূপ। টেক আফটার শব্দের অর্থ একই রকম বা হচ্ছে কি অনুরূপ হওয়া আর কি। হ্যাঁ, অনুরূপ হওয়া। টেক আফটার মানে একই রকম বা হচ্ছে অনুরূপ হওয়া। আচ্ছা, এখানে একটা ইয়ে আছে, দেখেন, অসময়ের বন্ধু হলো প্রকৃত বন্ধু। কে কে পারেন দেখি, কি অসময়ের বন্ধু হলো প্রকৃত বন্ধু, এটা একটা প্রবাদ। এখানে ঠিক একই রকম, ওই গ্রামাটিক্যাল কোনো কিছু কাজ করবে না। হ্যাঁ, দেখেন, অসময়ের বন্ধু হলো প্রকৃত বন্ধু। কি অসময়ের বন্ধু, অসময়ের বন্ধু হলো প্রকৃত বন্ধু, অসময়ের বন্ধু হলো প্রকৃত বন্ধু। দেখেন, কেউ পারেন কিনা, পারলে বলেন। অসময়ের বন্ধু হলো প্রকৃত বন্ধু। আমি আরো কিছু লিখি। আচ্ছা, রক্তের টান বড় টান, রক্তের টান বড় টান, রক্তের টান বড় টান। হ্যাঁ, রক্তের টান বড় টান, রক্তের টান বড় টান, ঠিক আছে, রক্তের টান বড় টান। আচ্ছা, এ ফ্রেন্ড, এটা হচ্ছে অসময়ের বন্ধু হলো প্রকৃত বন্ধু। এ ফ্রেন্ড, FRIEND, এ ফ্রেন্ড ইন নিড, এ ফ্রেন্ড ইন নিড, এ ফ্রেন্ড ইন নিড is a friend indeed, NDEED। এটা একটা ফিক্সড অনুবাদ বা প্রবাদ বাক্য। এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। অসময়ের বন্ধুই বা বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। রক্তের টান, এটা তো ব্লাড ইজ থিকার দেন ওয়াটার না, ছোটবেলায় পড়ছিলাম, এটাই তো মনে হয়। কই গেল, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। হ্যাঁ, ব্লাড ইজ অলওয়েজ থিকার দেন
হ্যাঁ, ব্লাড ইজ থিকার, এটা যখন আমি ক্লাস 6 এ পড়ি তখন ঠিক ছিলাম, দেন ওয়াটার। ব্লাড ইজ থিকার দেন, আচ্ছা এখানে ব্লাড ইজ অলওয়েজ, আচ্ছা ALWAYS অলওয়েজ থিকার, THICK থিকার দেন ওয়াটার। ব্লাড ইজ অলওয়েজ থিকার দেন ওয়াটার, ঠিক আছে? রক্তের টান বড় টান, রক্তের টান বড় টান, ঠিক আছে? আচ্ছা, রক্তের টান বড় টান। আচ্ছা, এই যে মানিকে মানিক চেনে, দেখেন মানিকে মানিকে মানিক চেনে, মানিকে মানিক চেনে, মানিকে মানিক চেনে। হ্যাঁ, এটা কি বলেন, ট্রান্সলেশন কি? মানিকে ডায়মন্ড কাটস ডায়মন্ড, দেখেন ডায়মন্ড DIAMOND, ডায়মন্ড কাটস ডায়মন্ড, ডায়মন্ড কাটস ডায়মন্ড, DIAMOND, ডায়মন্ড, ডায়মন্ড কাটস ডায়মন্ডস। দেখেন এখন মানিকে মানিক চেনে, তাহলে আমরা যদি এটা নর্মাল ট্রান্সলেশন করতাম, হ্যাঁ মানিক, ধরেন একটা মানুষ, আমরা লিখতাম মানিক, মানিক নোজ, KNOWS, মানি নোজ মানিক। এই যে মানিক নোজ মানিক, মানিকে মানিক চেনে, বাট এগুলো তো হবে না, কারণ এটার একটা ফিক্সড ট্রান্সলেশন। এটা ডায়মন্ড কাটস ডায়মন্ড, ইহা একটি ফিক্সড ট্রান্সলেশন। হ্যাঁ, এর মাধ্যমে হবে না অন্য কিছু। আচ্ছা, এর মাধ্যমে অন্য জায়গায় এটা হবে না। আচ্ছা দেখেন এটা পরীক্ষাতে আসছে অনেকবার। দেখেন আরেকটা কোশ্চেন, দেখেন ইনাফ, ENOUGH, এনাফ ইজ এনাফ, ENOUGH, ইনাফ ইজ এনাফ, এটা মিনস, এর মানে কি? আমরা বলি না এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ মানে এবার থাম, যা হওয়ার হয়েছে, এবার থাম, যা হওয়ার হয়েছে, এনাফ ইজ এনাফ। হ্যাঁ, অর্থাৎ কোনো কিছু আর সহ্য করা হবে না, লিমিট শেষ। তাহলে এটা হচ্ছে সামথিং টু স্টপ, এটার মিনিং হচ্ছে সামথিং, এটা পরীক্ষাতে আসছে, সামথিং টু স্টপ, যে এবার থাম, আর না। এনাফ ইজ এনাফ, এটা পরীক্ষাতে আসছে একাধিকবার। হ্যাঁ, এনাফ ইজ এনাফ, অর্থাৎ এই জিনিসগুলো আপনাদেরকে জানতে হবে। হ্যাঁ, গরু, আচ্ছা এনাফ ইজ এনাফ। চকচক করলে শোনা হয় না, কি বলেন? এনাফ ইজ এনাফ, চকচক করলে শোনা হয় না, এটা কি বলেন? কে কে পারেন? চকচক করলে শোনা হয় না, চকচক করিলেই শোনা হয় না। কি চকচক করিলেই, চকচক করিলে শোনা হয় না, এটা কি? এটা তো ছোটবেলা থেকে আপনাদের পড়ার কথা। হ্যাঁ, চকচক করিলেই শোনা হয় না, চকচক করিলে শোনা হয় না। all that glitters is not gold, all that glitters, GLITTER, glitters is not gold, all that glitters is not gold. হ্যাঁ, all the glitters is not gold. নাই মামার থেকে কানা মামা ভালো, নাই মামার থেকে কানা মামা ভালো, নাই মামার থেকে কানা মামা ভালো, নাই মামার থেকে, নেই মামার থেকে কানা মামা ভালো, নেই মামার থেকে। তাহলে সামথিং ইজ বেটার দ্যান নাথিং।
নেই মামার থেকে কানা মামা ভালো। আচ্ছা নেই, হ্যাঁ, সামথিং ইজ বেটার দেন, সামথিং ইজ বেটার দেন নাথিং। সামথিং ইজ বেটার দেন নাথিং, অর্থাৎ নাই মামার থেকে কানা মামা ভালো। নাই মামার থেকে কানা মামা ভালো, ঠিক আছে? নাই মামার থেকে কানা মামা ভালো। আচ্ছা, এবার একটা ট্রান্সলেশন, ব্রাভিটি ইজ দ্য সোল অফ উইট। আচ্ছা, এখানে একটা ট্রান্সলেশন দেখেন, ব্রাভিটি ইজ দ্য সোল অফ উইট। আচ্ছা, মানিকের খানিক ভালো, মানিকের খানিক ভালো, মানিকের খানিক ভালো, এটা ট্রান্সলেশন কি বলেন? মানিকের খানিক ভালো। ব্রাভিটি ইজ দ্য সোল অফ উইট, ব্রেভিটি, BREVITY, ব্রাভিটি ইজ দ্য সোল অফ, ব্রাভিটি ইজ দ্য সোল অফ উইট, অর্থাৎ হচ্ছে মানিকের খানিক ভালো। ব্রাভিটি ইজ দ্য সোল অফ উইট। ঠাডা মুখস্থ ভাইজানরা, হ্যাঁ, আমি ঠিক যেভাবে প্রস্তুতি নিয়েছিলাম আপনাদের ঠিক সেইভাবে প্রস্তুতি নিতে বলতেছি, এবং সেম জিনিসগুলা আরো বাড়ায় পড়বেন, ঠিক আছে? সেম জিনিসগুলো আরো বাড়ায় পড়বেন, বাট কম না, এর থেকে বেশি পড়বেন, হ্যাঁ, এর থেকে বেশি পড়বেন। নাথিং ইজ বেটার দেন সামথিং, নাথিং, না না, সামথিং ইজ বেটার দেন নাথিং। নেই মামার থেকে কানা মামা ভালো, সামথিং বেটার দেন নাথিং। আচ্ছা, মানিকের খানিক ভালো হচ্ছে কি, ব্রেভিটি ইজ দ্য সোল অফ উইট। এখন দেখেন, আমরা যে নরমাল ট্রান্সলেশন করি যে মানিকের খানিক ভালো, তার সাথে কিন্তু এটার সাথে কোনো মিল নাই। সো বুঝছেন তো, প্রবাদ বা হচ্ছে প্রবাদ বাক্য হচ্ছে এটা একটা ফিক্স জিনিস, যেটা হচ্ছে মিলবে না কারোর সাথে, যেটা হচ্ছে কারোর সাথে মিলবে না, মানে এটা একটু মুখস্থ রাখা লাগবে আপনাদেরকে, হ্যাঁ হ্যাঁ। এই যে চক ফর চিজ, দেখেন এই যে চক, আচ্ছা চক ফর চিজ, CHAL কে চক, ফর সিজ CHEEAC, দেখেন এটার বলছে যে এটার বাংলা কি, চক ফর সিজ। এটার বাংলা আছে নাকের বদলে নরুন। এটা না পারলে আপনি পারবেন না, না জানলে এটা, হ্যাঁ, নাকের বদলে, নাকের বদলে নরুন, এদের মানে কি আমি নিজে জানি না, আপনারা জানেন কিনা আমার জানাই। নাকের বদলে নরুন এর অর্থ কি আমি নিজে জানি না, হ্যাঁ। চক ফর সিজ, এই ফ্রেজের অর্থ হচ্ছে নাকের বদলে নরুন, হ্যাঁ। এটার অর্থ কি, এটার মিনিং কি, হ্যাঁ, এটার অর্থ কি? চক ফর চিজ অর্থ হচ্ছে নাকের বদলে নরুন। আচ্ছা, চোরে চোরে মাসতুতো ভাই, লাস্ট ওয়ান, এটা বলেন, চোরে চোরে মাসতুতো ভাই, চোরে চোরে, চোরে চোরে মাসতুতো ভাই। আচ্ছা, মাইকের মাস, মাস তস্কর তুত, মাসতুত ভাই, চোরে চোরে মাসতুত ভাই, চোরে চোরে মাসতুত ভাই, চোরে চোরে মাসতুত ভাই। এটা হচ্ছে বার্ডস অফ এ ফেদার ফ্লক টুগেদার, বার্ডস অফ এ, বার্ডস অফ এ ফেদার, বার্ডস অফ এ ফেদার, FEATHER, ফ্লক টুগেদার, ফ্লক টুগেদার, বার্ডস অফ এ ফেদার together, TOGETHER, birds of a feather flock together, birds of a feather flock together, ঠিক আছে? birds of a feather flock together, birds of a feather flock together। এই আমি এই যে আপনাদের এখন শেয়ার করে দিলাম গ্রুপে আমি, হ্যাঁ, কই গেল ফেসবুক গ্রুপস, ইয়োর ফেসবুক গ্রুপস, ব্যাংক, একটু ক্লাস শেষে ট্রান্সলেশন, TRNS, ট্রান্সলেশন অ্যান্ড
ট্রান্সলেশন। হ্যাঁ, আমি যে আপলোড দিয়ে দিছি অলরেডি আপনাদের। হ্যাঁ, এই যাদের বই নাই কোনো অসুবিধা নাই, আর যদি এই বই না থাকে তাহলে যে কোনো বই থেকে পড়েন, বাট এগুলো আপনাকে পড়তে হবে, এগুলো পড়া ছাড়া কোনো উপায় নাই আর কি। হ্যাঁ, আর অন্য বই যদি আপনার কাছে থাকে সেখানে এইভাবে যদি পাশে সাল লেখা থাকে তাহলে পড়বেন, যেগুলো সাল লেখা নাই এগুলা পড়বেন না, ওই বই ফালাই দিবেন। কারণ যেহেতু প্রশ্ন রিপিট আসে, যে আগের বছরে যা আসছে বা 2-4 বছর আগে যা আইছে, 6 মাস আগে যা আছে, এটা যেহেতু রিপিট আসে, আর আপনার যদি সালই লেখা না থাকে যে কোন পরীক্ষায় কোন অঙ্ক আসছিল, তাহলে আপনি ভাই কেমনে বুঝবেন যে হচ্ছে যে আমার কোনটা পড়া উচিত? হ্যাঁ, আপনার কি বোঝার কথা? তাহলে সো হচ্ছে যেটা সাল লেখা নাই ওটা পড়ার দরকার নাই, যেটা সাল লেখা আছে শুধু ওইটাই পড়বেন। তাহলে আমরা আজকে হচ্ছে ট্রান্সলেশনের প্রভাব পড়লাম, আমি ওই যে বই ইস্যু দিয়ে দিচ্ছি, ওখান থেকে নোট করে নিজে নিজে পড়বেন, ঠিক আছে? সো আবার আমাদের রুটিন দেওয়া আছে, দেখবেন আমাদের উপরে কভার ফটোতে। কালকে কি ক্লাস আমি জানি না, সম্ভবত ম্যাথ বা আইসিটি হবে, কালকে আবার দেখা হবে। 9:30 ক্লাস, প্রত্যেকদিন ক্লাসে থাকবেন, ঠিক আছে? যে আসবে না সে বঞ্চিত হবে। আই হ্যাভ নাথিং টু ডু। আমাদের এখন রেগুলার ক্লাস হবে, যেহেতু অ্যাডমিট দিয়ে দিছে, সো প্রত্যেকদিন চলে আসবেন। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।